শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি খান তাজমিন আহসান। টেস্টিং সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10 থেকে 25 টাকা পর্যন্ত ছাড়। সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না। ফেব্রুয়ারির নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে, অন্যথায় নয়, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে। কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি। ধানের শীষ অপ্রতিরোধ্য বলে টানাটানি করা হচ্ছে বলে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের 35তম শাহাদাত বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই শ্রদ্ধা নিবেদন। ছাত্রদল সহ সেই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের প্রতি। একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে স্মরণ সভা। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ার মোদি চায়, তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথাবুরি শেষ হয়ে যাবে, এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয়। সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময়ে নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। মির্জা ফখরুল বলেন, ধানের শীষকে ঠেকাতে পারলে বাংলাদেশের শত্রুরা সফল হবে, তাই ষড়যন্ত্র চলছে। অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। যেদিকে যাবেন, গ্রামে গঞ্জে যেখানে, সব একটাই স্লোগান হচ্ছে থেকে ধান লাগাইয়া দাও, ধান লাগাইয়া দাও। ওই জন্যই ওকে রুখতে হবে, ওকে আটকে দিতে হবে। কারণ ধানের শীর্ষে এসে গেলে ওই যে বাংলাদেশের শত্রুরা আছে, সেই শত্রুরা তাদের সমস্ত কনস্পিরেসি চক্রান্ত থেকে পরাজিত হয়ে চলে যেতে বাধ্য হয়। এ সময় ইসরায়েলি সেনাদের হাতে বন্দী আলোকচিত্রী মানবাধিকার কর্মী শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে ব্যবস্থা নিতে আবারও আহ্বান জানান মির্জা ফখরুল। সকলের মুখে উচ্চারিত হতে হবে, আরে মার্কা কিনটা, এটাই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণভোটের মাধ্যমে পিআর বিষয়ে ভোট দিতে হবে। জনগণের দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার বাদ জুমা বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ গেটে নির্বাচন সহ 5 দফা দাবিতে গণমিছিল করে জামায়াত ইসলামী। সেখানে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের অধিকাংশ মানুষ পিআর চায়। উল্লেখ করেন, এই পদ্ধতি অবশ্যই জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকতে হবে। বলেন, বিশেষ দলের চাপে প্রশাসনে তাদের পছন্দের লোক বসানো হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে আবারও বিতর্কিত নির্বাচন হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। পাশাপাশি অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসরদের বিচার বিঘ্নিত করতে অপচেষ্টা চালানো হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সে প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু কখনো কখনো জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে, এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে গণমিছিল ও বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। জুমার নামাজের পর রংপুর মহানগরীর টাউন হলের সামনে থেকে গণমিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা সুপারমার্কেট মোড়, পায়রা চত্বর, প্রেস ক্লাব হয়ে শাপলা চত্বরে গিয়ে গণমিছিলটি শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, দৃশ্যমান করতে হবে বিচার সংস্কারও। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে দেশ মহাসংকটে পড়বে বলেও মন্তব্য করেন তারা। একই দাবিতে
নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী। দুপুরে জুমার নামাজের পর শহরের মিশনপাড়ায় সমাবেশ শেষে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা। এ সময় জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। পাশাপাশি ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিতের তাগিদে উঠে আসে গণমিছিল থেকে। এছাড়াও বরিশাল, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় গণমিছিল বিক্ষোভ করে দলটি। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, যারা 24-এর বিরোধী তারা 72-এর বাকশালী সংবিধানের পক্ষ অবলম্বনকারী বলে বিবেচিত হবে। এ সময় ফ্যাসিবাদের মূল উৎপাটন ও পুনরায় ফ্যাসিবাদ জন্ম নেবার পথ বন্ধ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। জুলাই সনদের আইনি ভিত্তির ব্যবস্থা এখনো করেন নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিকল্প কোনো চিন্তার সুযোগ বাংলার মাটিতে নাই। সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা। দুপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, বৈষম্য বিরোধ করতে বিগত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল ছাত্র জনতা, কিন্তু এখনও সমাজের বিভিন্ন স্তর থেকে বৈষম্য দূর হয়নি। শ্রমিকদের নিয়ে সবাই রাজনীতি করে এমন অভিযোগ করে বক্তারা বলেন, ইসলামী নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা অসম্ভব। বলেন, সংস্কার বিচারের পর পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। একসঙ্গে নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেন নেতারা। সবার অধিকার নিশ্চিতে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার আহ্বান জানান। যে আমাদের 3টা দায়িত্ব, একটা হলো সংস্কার, এরপরে দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম। ইসরায়েল থেকে তুরস্কের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে তাকে। স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে তাকে বহনকারী বিমানটি ইস্তাম্বুলে অবতরণ করবে। আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসান্স জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। অবশেষে সেই বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল। তুর্কি সূত্রের তথ্য অনুযায়ী আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইট উড্ডয়ন করেছে, যেখানে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম যাত্রী হিসেবে রয়েছেন। TK6921 ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর 2:30টা নাগাদ ইস্তাম্বুলে পৌঁছানোর কথা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়েপ এরদোয়ানের প্রতি শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ছুটির দিনেও চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটের দিন ঘনিয়ে আসায় বাড়ছে প্রচারণার মাত্রাও। কর্মী সমর্থকদের নিয়ে আজও দিনভর চলে গণসংযোগ। শুক্রবার হয় মসজিদ কেন্দ্রিক গণসংযোগ বেশি দেখা গেছে। এছাড়া ছাত্রছাত্রীদের আবাসিক হলগুলোতে এবং শাটল ট্রেনের স্টেশনে গিয়েও ভোট প্রার্থনা করেন প্রার্থীরা। আধুনিক শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা, মানসম্মত খাবার, আবাসন, শিক্ষার্থীদের নিরাপত্তা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এরই মধ্যে ইশতেহার ঘোষণা বেশিরভাগ। আর মাত্র 4 দিন, এরপর 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এবার ভোটার সংখ্যা 27,521 জন। যখন ডিপার্টমেন্টগুলো এক্সাম নেয়, একসাথে এক্সাম হয়, তো একটা বিশাল বড় লাইন হয়ে যায়, যে ঘন্টা 2 ঘন্টা ধরে আমরা টাকা দিতে পারতেছি না। তো একটা বিশাল একটা ইস্যু। জিনিসটা খুব ইজিলি আমরা অনলাইনে করে ফেলতে পারি। আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে বেশ সাড়া পাচ্ছি, তারা বেশ উচ্ছ্বসিত। নির্বাচনের মাঠ আপাতত সন্তোষজনক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় প্রচারণা কিছুটা কম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাষ্ট্র নির্বাচন। এ বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সন্ধ্যা তো হয়ে এলো, সূর্যাস্তের পর কি প্রচারণা এখনো চলছে কিনা আমাদের জানাবেন। তাজনীন, আজানের আগে আসলে জমজমাট প্রচারণা ছিল যখন দিনের আলো ছিল, তবে আজানের পরে সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু এখন প্রচারণা অনেকটাই কম। আমি রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, বিশেষ করে শুক্রবারে বিভিন্ন ডিপার্টমেন্টের এবং বিভিন্ন সংগঠনের এবং বিভিন্ন জেলা সমিতির মিটিং কিন্তু হয় এখানে। এই মিটিংগুলোতে বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী, বিভিন্ন জেলা এবং বিভাগের উপজেলার যে সমিতিগুলো রয়েছে তারা একত্রিত যখন হয়, সেখানে কিন্তু বিকেলে আমি যতটুকু দেখেছি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে যে ভোটার এবং যারা প্রার্থী রয়েছে তাদের কিন্তু ঢল নেমেছিল। বিশেষ করে বিকেল 5:30 থেকে এই নামাজের ঠিক আগ পর্যন্ত প্রচুর পরিমাণে এখানে ভোটার রয়েছিল এবং যারা ক্যান্ডিডেট রয়েছিল, প্রার্থী, তারাও এসেছিল। তাদের হ্যান্ডবিলগুলো নিয়ে জমজমাট যে প্রচারণা সেটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে হয়েছে। এবং এখনও কিছু জেলা সমিতি এবং কিছু ডিপার্টমেন্টের যারা শিক্ষার্থী রয়েছে তারা আলোচনা করছে, আমরা দেখতেই পাচ্ছি। তারা যেমনটি এই সকাল থেকে আমি দেখেছি যে আজকে শুক্রবার ছুটির দিনে প্রচারণা সেটি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা জমতে থাকে এবং সকালে হলের দিকে কিন্তু প্রচারণা ছিল এবং বিকেলের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচারণা শুরু হয়। মাগরিবের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত প্রায় 1 ঘন্টার মতো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার, সেই শহীদ মিনারটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল। এখানে বিভিন্ন জেলা সমিতির মিটিং থাকা অবস্থাতে কিন্তু আমি দেখেছি, বিভিন্ন সংগঠনের মিটিং থাকা অবস্থাতে বিশ্ববিদ্যালয়ের রাকসুর যে প্রার্থীরা ছিল, 12টি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা, তারা এসে কিন্তু প্রচারণা চালিয়েছেন। তাজদিন। জি তারেক, ধন্যবাদ আপনাকে। 3.5 ঘন্টার ব্যবধানে রাজধানীর শাহবাগ এলাকায় 2 নারী সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গেল রাতে উদ্ধার হওয়া 3 মরদেহের একজনের পরিচয় পাওয়া গেলেও বাকি 2 নারীর পরিচয় মেলেনি। থানায় মামলার পর বাকিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহটি বগুড়ার আশরাফ মণ্ডলের। বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন এখানেই মেট্রো রেলের নিচে থাকতেন তিনি। মাত্র 3.5 ঘন্টার ব্যবধানে গত রাতেই কেন্দ্রীয় শহীদ মিনার ও হাইকোর্ট এলাকায় মেলে আরও 2 নারীর মরদেহ। পুলিশের দাবি, সবারই হয়েছে স্বাভাবিক মৃত্যু। শাহবাগ এলাকার ভাসমান বাসিন্দা ছিলেন 3 জনই। ভাসমান ছিন্নমূল টাইপের এরা রাস্তায় ঘুমাতো। আশেপাশের লোকজনকে স্থানীয় জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাগুলোতেই ঘুমাতো আর কি। কারো পায়ে পচে গেছে, তারপর কারো কানে কান পচা, মস্তিষ্ক বিকৃতির মতো হয়েছে অনেকে। 2 অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় অপমৃত্যুর একটি মামলাও হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গ সূত্রে জানা যায়, প্রতিদিন অজ্ঞাতনামা 1 থেকে 3টি মরদেহ এখানে আসে। নাম ঠিকানাহীন এসব মরদেহ মর্গে থেকে যায় মাসের পর মাস। সবশেষ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করে তাদের দাফন সম্পন্ন হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলা হয়নি, এখনও জানা যায়নি হত্যার মোটিভ। জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের।
পাড়া প্রতিবেশীদের ভিড় একটি বাড়ি ঘিরে। এখানেই মিলেছে মা মেয়ের মরদেহ। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা। এলাকা জুড়ে শোকের মাতম। ক্রোকারিজ ব্যবসায়ী মিজান ও সন্তান তানহা আক্তার মিম আর স্ত্রী জুলেখা বেগমকে নিয়ে থাকতেন চণ্ডীপুর এলাকায় নিজ বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বাজারে যান মিজান। ফিরে এসে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্ত্রী সন্তানের নিথর দেহ। আমি দৌড়াই আমার বন্ধুর সাথে গিয়ে দেখলাম আমার সাদা ফ্লোর পড়ে রয়েছে, আর ওই আমার শ্বশুর মেয়ে দোতলায়, উনি অজ্ঞান হয়েছে, অনেক লোকজন আছে। পরে আমি ওটা দেখি আমি নিজেও আর কোনো সবগুলো গেট খোলা। ওদের আমি আমার আম্মারে নিয়েছি, বোনের কাউরে খুঁজে পাই না পাওয়ার পর আমি 22 নম্বরে কল দিলাম, দেখলাম ও আমার বোনের রুমে মোবাইল। ওদের খুঁজতে পরে উপরে যাই, উপরে যাওয়ার পর দেখি ওনার রুমে আমার রক্তাক্ত পড়ে গেছে। মিজানের চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা। ঘর থেকে গায়েব প্রায় 30 ভরি স্বর্ণালঙ্কার। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা মা মেয়েকে হত্যা করে মূল্যবান মালামাল লুটে পালিয়ে যায়। জোড়া খুনের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালেও কাউকে আটক করা যায়নি। 24 ঘন্টায়ও হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভিকটিমের বাবা এবং ভিকটিমের হাজবেন্ড উনি বাদী হয়ে এখন এজাহার দায়ের করছেন। আমরা মামলা নিব। আমরা গতকাল সুরত হাল করেছি এবং আমরা আমাদের ফরেন্সিক টিম, আমাদের এক্সপার্ট টিম, সিআইডি এবং পিবির এক্সপার্ট টিম তারা ফরেন্সিক আলামগুলো সংগ্রহ করে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজন আর এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দুর্গাপুর বাজার এলাকা। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড়বাড়ি ও মুন্সিবাড়ি গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে শুক্রবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়া হয়। 4 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। গতকালকে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা হাতাহাতির ঘটনা ছিল, সেটাকে কেন্দ্র করে আজকে একটু মারামারিটা বড় হয়েছে। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় বিভিন্ন হাসপাতালে। এলাকার পরিস্থিতি থমথমে, মোতায়েন রয়েছে পুলিশ। এখনো কোনো লিখিত অভিযোগ পাই নাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে আমাদের। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কুমিল্লায় বেহাল সড়কে জমে থাকা পানিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের কাচিসার এলাকায় এই প্রতিবাদ জানান তিনি। এই সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভাঙাচোরা সড়কটিতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। কয়েকদিন আগে একজনের মৃত্যু হয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। সড়কটি দুটো উপজেলার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক। কিন্তু দীর্ঘ 14.5 কিলোমিটারের এই রাস্তার সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। লিবিয়ায় বাংলাদেশের কিছু মানুষের হাতে নির্যাতনের শিকার হন প্রবাসীরা। অপহরণের পর নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব দালাল ও প্রতারক চক্রের হাতে নিঃস্ব হয়ে বাধ্য হয়ে দেশে ফিরেছেন 309 বাংলাদেশি। প্রবাসীরা বলেন, কিছু মাফিয়ার কারণে নষ্ট হচ্ছে লিবিয়ার সম্ভাবনাময় শ্রম বাজার। দেশে ফেরত এসব প্রবাসীদের চিকিৎসা ও পুনর্বাসনের আহ্বান জানান ভুক্তভোগীরা। টাঙ্গাইলের মধুপুরের বাসিন্দা মোহাম্মদ হাফেজ সচ্ছল জীবনের আশায় 13 বছর আগে পাড়ি জমান লিবিয়ায়। নানা ঘাত প্রতিঘাতের পর শেষ বয়সে ফিরলেন দেশে। শাহজালাল বিমানবন্দরে স্বজনদের পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। যদি 20 টাকার কাজ করি 10 টাকা দেয় আর 10 টাকা দেয় না। নিবিড়ে গাড়িতে করে তুলে নিছে, নিয়ে যায় বাংলার কাছে বেচা দিছে। এই বাংলায় 30 লাখ টাকা নিছে। 21 দিন খালি মাইরের ভরা ছিল।
হাফেজের মতো লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৩০৯ অভিবাসী। লিবিয়া দূতাবাসের সহযোগিতায় বিশেষ ফ্লাইটে বেলা ১২টা নাগাদ ঢাকায় পৌঁছান। তাদের সবার গল্প প্রায় একই রকম। কাজ করেও বেতন না পাওয়া, অপহরণ, মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া, নির্যাতন নিপীড়নের ক্ষত এখনো রয়ে গেছে শরীরে। বাসা ভাঙে, দরজা ভাঙে তুলে নিয়ে যায় 25 লাখ 30 লাখ টাকা দাবি করে, না দিলে হাত পা ভাঙে ফেলা যায়। 2 বছরের ভিতরে 7 মাসের মতো জেল কাটছি। টাকা গেছে মনে করেন 14-15 লাখ। আমার ধরে নিয়ে গেছে আমার বিক্রি করে দিচ্ছে এক বাংলায়, আমার বাড়ির পাশাপাশি বাড়ি। এমন অবস্থা করেছে মানুষের মাইরে মাইরে, যাদের তাদের চলাফেরার মতো অবস্থা নেই। আমরা ভয়তে চলে আইছি। 15 লাখ টাকা কন্ট্রাক্ট করে নিছে, নিয়ে আমাকে বিক্রি করে দিয়েছে মাফিয়ার কাছে। বিক্রি করে আমার কাছ থেকে 35 লক্ষ টাকা আদায় করছে। লিবিয়ায় শ্রমবাজার নষ্ট করছে স্বার্থান্বেষী একটি মহল। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন তারা। এছাড়া দেশে ফেরার পর পুনর্বাসনে সরকারের প্রতি ছিল আহ্বান। মাফিয়া বেশিরভাগে মাদারীপুর শরীফপুরে। আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে আছি, আপনারা এদেরকে তাৎক্ষণিকভাবে আপনারা একটা ব্যবস্থা করেন। ওর নাম কামাল, ও গ্রাম বাগড়া, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। তার মাধ্যমে আমি গেছি, সে আমাকে বিক্রি করে দিয়েছে জিম্বি করে। দালাল তো এম্বাসি পালন করে, এম্বাসিতে লেখা আছে অমুক দালাল তমুক দালাল, ছবি দিয়ে আছে। কারণ 10 জন লোকের দালালের ছবি দিয়ে আছে, সে দালাল আসতেছে যাচ্ছে, তারা দাওয়াত করছে এম্বাসি, তাদের বাসায় যাচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সরকার যদি আমাদের কোনো পুনর্বাসন করে তাহলে হয়তো বা কিছুটা আমরা পোষায় পেতে পারবো। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এখনো বহু বাংলাদেশি। তাদের উদ্ধার করে দেশে ফেরত পাঠাতে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। কারাগারে মৃত্যুর 18 দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরল জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। প্রায় 5 মাস ধরে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন তিনি। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে মরদেহবাহী কফিন গ্রহণ করেন স্বজনেরা। ওই কারাগারে আরও 24 বাংলাদেশি এখনও বন্দী বলে জানান তারা। আবুধাবি থেকে আব্দুল হামিদের মরদেহ নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সকাল 10টার দিকে। স্ত্রী, ভাইসহ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন। মৃত্যুর 18 দিন পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে কোনো কিছু করার কারণ আমাদের সবগুলা ছোট ছোট বাচ্চা। উনি তো চলে গেছে, আমাদের এখন আর কিচ্ছু নেই, আমরা নিঃস্ব। পরিবারের সদস্যরা জানান, জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে চলতি বছরের 22 এপ্রিল গ্রেফতার হন আব্দুল হামিদ। এরপর থেকে আবুধাবির আল সদর কারাগারে বন্দী ছিলেন। গত 22 সেপ্টেম্বর কারাগারে মৃত্যু হয় তার। দেশ বুদ্ধি যদি দেশে চলে আসে, আমরা 35,000 টাকার চেক হচ্ছে প্রবাসী কল্যাণ দেশ থেকে, এয়ারপোর্ট থেকে 3টা বিমানবন্দর থেকে সেটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, এবং পরবর্তীতে 3 লক্ষ টাকা যেটা আছে সেটা হচ্ছে পারিবারিকভাবে। সেই কারাগারে আরও 24 জন বাংলাদেশি কারাবন্দী আছে জানিয়ে তাদের মুক্ত করার চেষ্টা না করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। প্রত্যেকটা রাজনীতিবিদের কাছে আমরা গেছি, তো আমরা আসলে কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। আজকে দেখেন, এই যে 1 বছর 2 মাস সরকার আমাদের ভাই 25 জনকে নিয়ে আসতে পারে নাই। আজকে আমরা বৈষম্যের শিকার। এই 25 জন থেকে আজকে একজন মৃত্যুবরণ করছে। এই 25 জন ভাইকে আমি নিজের আমার হাতে রেখে আসছি। আমি যখন জেলে ছিলাম, আল সদর জেলের মধ্যে, এদেরকে নিয়ে আসছে 2 সপ্তাহ পরে। আমি বলছি তোমরা রেশন করে ইনশাল্লাহ চলে যাবা, কিন্তু আমরা এখানের মধ্যে বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করার পরেও এদের থেকে তো রেসপন্ডেন্সের পাই নাই। আব্দুল হামিদের বাড়ি রাউজানের নোয়াপাড়ায়। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের উখিয়া ও বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 11টার পর থেকে উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসে। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। বিজিবি জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তারা। সতর্কতার পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণের পাশাপাশি আধিপত্য বিস্তারে আরাকান আর্মির সাথে লড়াইয়ে নেমেছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের আরও কয়েকটি সশস্ত্র সংগঠন। মিয়ানমারের বিবাদমান এসব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একাধিকবার সংঘাতের ঘটনা ঘটেছে। কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন স্তরের মানুষ। বিকেলে কুমিল্লা নগরীর কান্দির পাড় পুবালি চত্বরে বিক্ষোভ হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
এ সময় বক্তারা বলেন, একটি বিভাগ ঘোষণায় যা যা প্রয়োজন তার সবই রয়েছে কুমিল্লায়। অথচ কুমিল্লা বিভাগ ঘোষণা নিয়ে দীর্ঘদিন ধরে নানা তালবাহানা আর ষড়যন্ত্র চলে আসছে। ফলে যখনই এই বিভাগ ঘোষণার সময় আসে তখনই কোনো না কোনো কলকাঠির কারণে তা পিছিয়ে পড়ে। তাই দ্রুতই কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানান তারা। অধিযাচনকৃত পদ বৃদ্ধি করে ৪৪তম বিসিএস এর পুনর্মূল্যায়ন ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যের শিকার বিসিএস চাকুরি প্রার্থীবৃন্দ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক মানববন্ধন থেকে এ দাবি করা হয়। প্রার্থীদের দাবি, নন ক্যাডার বিধি ২৩ সংশোধন করে বিশেষ বিধি ২০২৫ অনুমোদন দিয়ে ৪৩ ও ৪৪ বিসিএস সহ সকল বিসিএসে নন ক্যাডারের পথ সুগম করতে হবে। ৪৩তম বিসিএসে নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচনকৃত পদে দ্রুত সুপারিশ করার দাবি করেন তারা। প্রযুক্তির যুগে যোগাযোগ যত সহজ হয়েছে, সঠিক তথ্যের আদান প্রদান ততটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে রিজওয়ানা হাসান আরও বলেন, শহীদ আনাসের চিঠির মতো প্রত্যাশা আর দায়বদ্ধতার জায়গা থেকেই যদি সবাই কাজ করে তবেই আসবে প্রকৃত পরিবর্তন। বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতে এই দিবসটি পালন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজন হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আমরা যদি শুধু অধিকার চর্চার জায়গা থেকে কাজগুলো করি, সমাজে কোনো পরিবর্তন আসবে না। এবং পৃথিবীতে নন্দিত যত নেতা আছে, সকল নেতাই বিচক্ষণতার জন্য নন্দিত হলেও সাথে আরেকটা এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে ত্যাগ এবং দায়িত্বশীলতা। তো এগুলোর মাধ্যমে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাবো, যে বাংলাদেশ আধুনিক হলেও সাম্যভিত্তিক হবে, যে বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো বৈষম্য থাকবে না, এবং যে বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য, তরুণ তরুণীদের জন্য একটি নিরাপদ ভূখণ্ড হবে। শেষ মুহূর্তে স্থগিত হলো শরৎ উৎসব। নানা মহলের আপত্তি ও গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠানের ইতি টানল সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এতে ক্ষুব্ধ আয়োজক ও অংশগ্রহণকারীরা। প্রথমে চারুকলার বকুলতলা, পরে ভেন্যু স্থানান্তরিত হয়ে গ্যান্ডারিয়ে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বাতিল হয় অনুমোদন। উদ্যোক্তাদের দাবি, এসব উৎসবকে কুক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে ভুঁইফোড় কিছু সংগঠন। শনিবার বৈঠক করে শরৎ উৎসব উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কথা ছিল চারুকলার বকুলতলায় হবে শরৎ বন্দনা, থাকবে রং রূপের নানান বাহার। তবে শেষ মুহূর্তে ফিকে হয়ে গেল সব আয়োজন। প্রতি বছরের মতোই সকালে শরৎ উৎসবের আয়োজন করে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। তবে একটি মহলের আপত্তিতে বাতিল হয় অনুমোদন। পরে বিকল্প হিসেবে গ্যান্ডারিয়ার কচি কাচার মেলা প্রাঙ্গণে সাজানো হয় আয়োজন। তবে সেখানেও আসে বাধা। গোলযোগের আশঙ্কায় অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। শেষে নিজ উদ্যোগে বিচ্ছিন্নভাবে সঙ্গীত আর শেষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় শরৎ উৎসবের। আয়োজক এবং অংশগ্রহণকারীরা জানান, ভেন্যুর ভাড়া সহ সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল দুঃখজনক। তাদের দাবি, অব্যাহত থাকবে শিল্পচর্চা। হয়তোবা ওই আমাদের মনের সেই জায়গা থেকে আমরা যে ২-৩ মাস পরিশ্রম করে যে জায়গাটায় আসার চেষ্টা করেছিলাম, যে প্রোগ্রামটা আমরা উপহার দিতে চেষ্টা করেছিলাম আমাদের ঢাকাবাসীকে, সেটা হয়তো আমরা দিতে পারিনি। কিন্তু আমি এটা বলবো না যে একদমই করতে পারিনি। এক সপ্তাহ আগেও যদি বলতো যে এখানে অনুষ্ঠান করা যাবে না, আমরা বিকল্প চিন্তা করতে পারতাম। এমন একটা সময় এসে এই কাজটা করলো, অর্থাৎ আমরা যাতে অনুষ্ঠানটা করতে না পারি, মূলত বিষয় সেই জায়গাটা। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক জানান, ভুঁইফোড় কিছু প্রতিষ্ঠান এসব অনুষ্ঠান কক্ষিগত করতে ষড়যন্ত্র চালাচ্ছে। বলেন, শরতের বন্দনা ব্যতীত কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আয়োজনে। আজকে এই সবগুলো এস্টাবলিশড, মানে প্রতিষ্ঠিত একটি উৎসব,
কিন্তু কেউ কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজ্যাক করার। বাঙালি সংস্কৃতিকে আপনারা লালন করেন আমি জানি, সেই সংস্কৃতি যাতে কোনোভাবেই কোনো অপশক্তি বিনষ্ট না করতে পারে সেই জায়গাটা আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। শরৎ উৎসবের আয়োজন না হলেও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে স্বল্প পরিসরে। এ নিয়ে সরাসরি কথা বলতে চায়নি পুলিশ, তবে স্থানীয়দের আপত্তি এবং গোলযোগের আশঙ্কার কথা জানান তারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের ইয়ংডং বৌদ্ধ বিহারে এই উৎসবের আয়োজন করা হয়। সমবেত হন বৌদ্ধ ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী পুরুষ। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বুদ্ধ মূর্তি দান, শঙ্খদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান ও ভিক্ষুদের পিণ্ডদান সহ নানা ধর্মীয় দান ও স্বধর্ম শ্রবণ করেন পুণ্যার্থীরা। দিনব্যাপী আয়োজনে মূল আকর্ষণ ছিল কঠিন চিবরদান, যা বৌদ্ধ ভিক্ষুদের পরিদেহ বস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। মাসব্যাপী এই উৎসব চলবে পাহাড়ে। এই কঠিন চিবরদান বৌদ্ধদের একটা আচার বা অনুষ্ঠান। বছরের একটা নির্দিষ্ট সময়ে এই দান করা হয় বলে এটাই কঠিন চিবরদান। পূজা, তারপরে অস্ত্র পরিষ্কার দান, শঙ্খ দান, মেইন উদ্দেশ্য হলো এই যে কঠিন চিবরদান হয়েছে। এটা বছরে একবার একটা কিংয়ে একবার অনুষ্ঠিত হয়েছে। আজ বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 31তম মৃত্যুবার্ষিকী। নড়াইলে দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সুলতান কমপ্লেক্সে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। ফুলেল শ্রদ্ধা জানায় SM সুলতান ফাউন্ডেশন, জেলা প্রশাসন, প্রেস ক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত ও কোরআন খতম দেয়া হয়। 1924 সালের 10 আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন SM সুলতান। দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর 1994 সালের 10 অক্টোবর এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমিরাটস অধ্যাপক, কথাসাহিত্যিক এবং প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার দুপুরে জানানো হয়, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের শারীরিক অবস্থার গুরুতর অবনতির কারণে তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। পরে তাকে ল্যাবএইডে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পরে চিকিৎসকরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচন, এই 4 দাবিতে নারায়ণগঞ্জ 36-এর লাল যাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বিকেলে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়। বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, 36-এর লাল যাত্রা নামে এনসিপি আরেকটি যাত্রা শুরু করেছে। নির্বাচনের আগে এই 4 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা। না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে না বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আরও বলেন, এনসিপি নির্বাচনে যাবে কিনা তা এই 4 দাবি বাস্তবায়নের পর সিদ্ধান্ত হবে। 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের সার্বিক পরিস্থিতি ও বড় বড় রাজনৈতিক দলের কর্মকাণ্ডে নতুন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না বলে উল্লেখ করেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার কসবার সীমান্ত এলাকা থেকে 8 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা। সকালে উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করে বিজিবি জওয়ানরা। এসব তথ্য নিশ্চিত করেন 60 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে বিজিবি তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আগামী 10 বছরের মধ্যে সড়ক দুর্ঘটনা 90% কমিয়ে আনতে কয়েক দফা দাবি জানিয়েছেন ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন। বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস ও অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনটি। তাদের দাবি, ড্রাইভিং প্রশিক্ষণ, লাইসেন্স প্রদান ও লাইসেন্স নবায়নের প্রক্রিয়া পলিসি পরিবর্তন করতে হবে। গাড়ির ফিটনেসের আগে চালকের ফিটনেস করার দাবিও জানান তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসি এর ডাইরেক্টর অব ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ শহীদুল্লাহ।
জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং জীবন বাঁচায়। এই প্রতিপাদ্যে বাংলাদেশে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। র্যালির আগে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন বলেন, শুধু সচেতনতার অভাবে দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রায় 7,000 মানুষ মারা যান, আক্রান্ত হচ্ছেন 13,000। বলেন, সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের অভাবে দেরিতে শনাক্ত হওয়ায় বাড়ছে মৃত্যুহার। জানান, দেশের প্রায় 500 সরকারি হাসপাতালে স্ক্রিনিংয়ের সুযোগ রয়েছে। লজ্জা না পেয়ে স্বজনদের জীবন বাঁচাতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই সময় স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ডক্টর সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন বলেন, স্তন ক্যান্সার থেকে বাঁচতে সজাগ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সংস্কার কমিশনে করা হয়েছে সুপারিশ, জটিল রোগীদের স্বাস্থ্য বীমার আওতায় আনা এবং ওষুধের দাম কমানোর কথাও বলা হয়েছে। স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সার নিয়ে বাংলাদেশের নারীরা একটু লজ্জা প্রবণ থাকেন, তারা মানে সহজে বলতে চান না। এখানেই আমাদের কাজ করতে হবে। যারা কায়িক পরিশ্রম করেন না, মানে হাঁটাচলা করেন না, ব্যায়াম করেন না, তাদের ঝুঁকি বেশি থাকে। মুখ্য সুপারিশের একটি হলো ক্যান্সারের উপরে ক্যান্সার স্ক্রিনিং, আর্লি ক্যান্সার ডিটেকশন এবং ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবেল, সকল চিকিৎসা অ্যাভেলেবেল করার জন্য জনবল সহ প্রস্তাবনা দেওয়া আছে, এবং যাতে করে সকল রোগীদেরকে সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিমার মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়া হয় তার কথা বলা আছে। ফিলিস্তিনে ইসরায়েলে আগ্রাসন বন্ধের দাবিতে কিশোরগঞ্জে পদযাত্রা করেছে একটি সামাজিক সংগঠন। সকালে পাকুন্দিয়া উপজেলা মডেল মসজিদের সামনে থেকে 4 শতাধিক তরুণের অংশগ্রহণে শুরু হয় ফ্রি প্যালেস্টাইন পদযাত্রা। কিশোরগঞ্জ ঢাকা মহাসড়কের 3 কিলোমিটার প্রদক্ষিণ করে কোদালিয়া চৌরাস্তা বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার গাজা সিটির পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এছাড়া খান ইউনিস এলাকায়ও চলেছে হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করতে ইসরায়েলি সরকার সম্মত হওয়ার পর এটিই প্রথম হামলা। মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘণ্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিন বন্দীদের ছেড়ে দেবে তেল আবিব। গাজা থেকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে সেনাবাহিনী। চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদো। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী দলীয় এই রাজনীতিককে সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি। এ সময় নোবেল কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিভিন্ন পূর্বাভাসে আলোচনায় ছিল মানবাধিকার ও গণতন্ত্রকামী বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের নাম। সেই পূর্বাভাসই সত্যি হলো। শুক্রবার নোবেল কমিটি জানায়, আলোচিত এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে। The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. 2002 সাল থেকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট মারিয়া নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা সুমাতের প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ তার। সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের অনুসারী তিনি। গণতান্ত্রিক সমাজতন্ত্র অনুযায়ী চাভিসম নীতিতে বিশ্বাসী মারিয়া। তবে চ্যাভেজের আর এক অনুসারী বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কঠোর সমালোচক। 2012 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হন তিনি। তবে আলোচনায় আসেন 2014 সালের বহুল আলোচিত সরকার বিরোধী বিক্ষোভের সময়ে। মাদুরো বিরোধী ওই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। 2023 সালকে মারিয়া এবং ভেনেজুয়েলার গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। ওই বছরই প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেন তিনি, জয়লাভ করেন প্রাইমারিতেও। তবে 2024 সালের জানুয়ারিতে আদালত তাকে অযোগ্য ঘোষণা করে 15 বছরের জন্য। মাদুরো শাসনামলের পতন ঘটিয়ে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের কারণে বারবার আইনি বাধা, হয়রানি এবং কারাগারের মুখোমুখি হতে হয়েছে মারিয়াকে। চলতি বছরের জানুয়ারিতেও তাকে গুম করার চেষ্টা চালানো হয়।
নোবেল শান্তি পুরস্কারের জন্য এবছর মনোনয়ন পেয়েছিলেন ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে কারা মনোনয়ন পেয়েছে সেটি প্রকাশ করে না নোবেল কমিটি। এ তালিকা আগামী ৫০ বছর পর্যন্ত সুরক্ষিত রাখা হবে গোপন ভল্টে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।